আসসালামু আলাইকুম। ই পাসপোর্ট রিলেটেড নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সোহরাব, আপনারা দেখছেন সুমন সোহরাব। আজকে হচ্ছে ই পাসপোর্টের কমপ্লিট একটা ভিডিও পেয়ে যাবেন। আপনি নতুন পাসপোর্ট করেন আর আপনি পাসপোর্টটা নবায়ন করেন বা সংশোধন করেন, একদম ডিটেল আজকের ভিডিওতে আপনি পেয়ে যাবেন। আপনার কি কি ডকুমেন্ট লাগবে, আপনি কত টাকা লাগবে, আপনি কিভাবে অনলাইনে ফর্মটা ফিল আপ করবেন, সব কিছু ডিটেইলে আজকের ভিডিওতে থাকবে। একটাই রিকোয়েস্ট থাকবে, ভিডিওটা না টেনে দেখবেন, পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আপনার কোথাও ভুল হবে না। আর যদি আপনি টানাটানি করে দেখেন, ছোট্ট একটা ইনফরমেশন আপনি ভুল করবেন, যেটার জন্য পাসপোর্ট অফিসে আপনি একটা বিশাল ভোগান্তিতে পড়বেন। সো আপনি যদি পাসপোর্ট অফিসের ভোগান্তি এড়াতে চান, এক্সট্রা মানি এড়াতে চান, তাহলে ভিডিওটা না টেনে দেখার রিকোয়েস্ট থাকলো। তাহলে আপনি নিজেই কোনো দালাল ছাড়া, কোনো এক্সট্রা মানি ছাড়া পাসপোর্টটা করতে পারবেন, বা পাসপোর্ট সংশোধন করতে পারবেন, বা পাসপোর্ট নবায়ন করতে পারবেন। কারণ তিনটা জিনিসই আজকের ভিডিওতে থাকতেছে। তো চলুন কথা না বাড়াই, সরাসরি কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। কম্পিউটার স্ক্রিনে যাওয়ার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট তো থাকবেই। আপনি যদি এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন, এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমি কিন্তু নিয়মিতই পাসপোর্ট রিলেটেড ভিডিও করে থাকি। তো দেখতে পাচ্ছেন আমি কম্পিউটার স্ক্রিনে চলে আসছি। আমি হচ্ছে একটা ব্রাউজারে গুগল ওপেন করে রাখছি। এখানে আমরা হচ্ছে ই পাসপোর্ট লিখে ফার্স্টে ই পাসপোর্টের ওয়েবসাইটে চলে যাব। তো ই পাসপোর্ট টাইপ করে ফেলি। ওকে, ই পাসপোর্ট লেখার সাথে সাথে ই পাসপোর্টের যে ওয়েবসাইট আছে সেটা আমরা পেয়ে যাব। সো ওয়েবসাইট ওপেন করতেছি। ওপেন করার পরে অ্যাপ্লাই অনলাইন দেখুন বাটনটাই আছে, একদম ইজি, আপনি পেয়ে যাবেন। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দুইটা অপশন পাবেন। আপনার যে রিজন সেখানে পাসপোর্ট করা যাচ্ছে কিনা সেটা আপনি বাংলাদেশে হলে ইয়েস দিবেন, আর বাংলাদেশের বাইরে হলে, মানে আর ইউ অ্যাপ্লাইং ফ্রম বাংলাদেশ, আপনি কি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতেছেন তাহলে ইয়েস, বাংলাদেশের বাইরে হলে আপনি নো দিবেন। সেক্ষেত্রে কোন দেশে আছেন সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনার ওখানে দেখাবে বাংলাদেশে কোনো মিশন আছে কিনা। আপনি যে দেশ সিলেক্ট করেন ওই দেশ অনুযায়ী মিশনটা সিলেক্ট হয়ে যাবে। হ্যাঁ, একাধিক মিশন থাকলে সেখানে আপনার ড্রপ ডাউন মেনু থাকবে, আপনি সিলেক্ট করে নেবেন আপনি যদি দেশের বাইরে থাকেন। আর ধরে নিলাম আপনি বাংলাদেশে আছেন, সো আমি বাংলাদেশে দেখাচ্ছি যে আমি বাংলাদেশে আছি। এবার বাংলাদেশে থাকলে আপনার ডিস্ট্রিক্ট কোনটা সেটা সিলেক্ট করবেন। লাইক আমি যদি বলি আমার হচ্ছে কুমিল্লা, সো CUMILLA, ওকে, কুমিল্লাতে সিলেক্ট করে দিলাম। এবার হচ্ছে আপনার নিয়ারেস্ট যে সিলেটে পুলিশ স্টেশন, মানে আপনার যে থানা, সেই থানাটা সিলেক্ট করতে বলতেছে। সো আমারটা হচ্ছে দাউদকান্দি, সো আমি সিলেক্ট করে দিলাম। দেখুন সিলেক্ট করার সাথে সাথে কিন্তু অটোমেটিক্যালি কুমিল্লা পাসপোর্ট অফিস সিলেক্ট হয়ে গেছে। সো এভাবে আপনারটাও সিলেক্ট হয়ে যাবে, আপনার নিয়ারেস্ট পাসপোর্ট অফিস অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে আপনি যখন আপনার জেলা এবং আপনার নিয়ারেস্ট পুলিশ স্টেশন সিলেক্ট করবেন। তারপরে কন্টিনিউতে যাবেন। এবার হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা আপনি দিয়ে দিবেন। আমি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। IM হিউম্যানে ক্লিক করলাম, কন্টিনিউ দিলাম। এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমাদেরকে অ্যাকাউন্ট ইনফরমেশন ফিল আপ করার জন্য বলা হয়েছে যে ইমেল অ্যাড্রেস তো অলরেডি আছে, পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা মিনিমাম 6 ক্যারেক্টার হতে হবে। এখানে বলা আছে অ্যাটলিস্ট একটা লোয়ার ক্যারেক্টার, একটা আপার ক্যারেক্টার এবং একটা হচ্ছে ডিজিট মিলে জিলে। তো পাসওয়ার্ড দেওয়া শেষ। এখন হচ্ছে আমি ফুল নেমটা লিখবো। এখানে দেখুন ফুল নেমের এখানে আপনি কিছু লিখতে পারবেন না। আপনি গিভেন নেম সার নেমে লিখলে অটোমেটিক এখানে লেখা চলে আসবে। এখন গিভেন নেমে কী দিবেন, সার নেমে কী দিবেন, আপনার সার নেম মানে আপনার বংশের নাম। লাইক আমার নাম যদি আমি বলি সোহরাব হোসেন সরকার, আমার সরকারটা হচ্ছে বংশের নাম। সো আমার সারনেমে হবে SARKER, আমার সারনেমে হবে সরকার। আর গিভেন নেমে হবে আমার সোহরাব হোসেন, SOHRAB। ধরুন আমি হোসেন আর দিলাম না, কারণ এটা তো আর আমি ডেমো পারপাসে করতেছি, কোনো পাসপোর্ট করতেছি না আমার জন্য। সো সোহরাব সরকার দিলাম, যে আমার ফার্স্ট নেম সোহরাব, লাস্ট নেম হচ্ছে বা সারনেম হচ্ছে সরকার। আপনার যদি একটাই নাম থাকে সেক্ষেত্রে আপনি গিভেন নেমটা খালি রাখবেন। এখানে অপশনাল বলাই আছে, আপনি সারনেমে দিতে হবে যদি এক শব্দে নাম হয়। 2 শব্দ হলে সেকেন্ড নামটা হচ্ছে সারনেমে দিবেন, ফার্স্ট নেমটা পার্টটা হচ্ছে গিভেন নেমে দিবেন। আপনার যদি একাধিক শব্দে থাকে, লাইক 4টা শব্দে, সেক্ষেত্রে আপনি ভেঙে ফার্স্টের 2টা ফার্স্টে গিভেন নেমে, লাস্টের 2টা সার নেমে দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই, তাহলে দেখবেন মিলে যাবে। তারপরে এখানে একটা মোবাইল নাম্বার দিবেন। আমি একটা ডেমো নাম্বার দিয়ে দিই 017। তারপরে হচ্ছে IM হিউম্যানে ক্লিক করতে হবে, যথারীতি ক্যাপচা দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্ট। দেখতে পাচ্ছেন আমাদের অ্যাক্টিভেট করতে বলা হচ্ছে, যে আমাদের ইমেইলে একটা মেইল পাঠানো হয়েছে, সেটাতে ক্লিক করে আমাদের এই অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট করতে হবে। সো পাশে আমার ইমেল আমি ওপেন করে রাখছি, দেখি কোনো ইমেল আসছে কিনা। দেখুন ইনবক্সে একটা ইমেল চলে আসছে ই পাসপোর্টের ওয়েব পোর্টাল থেকে। যদি ইনবক্সে না আসে, আপনি আপনার হচ্ছে যেই স্প্যাম ফোল্ডারও চেক করবেন, অনেক সময় স্প্যামে চলে যায়। ওকে, তো ইমেলে যাচ্ছি, এই যে লিঙ্কটা আছে, লিঙ্কটাতে ক্লিক করার সাথে সাথে এই যে দেখুন অ্যাক্টিভেট হয়ে গেছে। সো আমি সাইন ইন করবো আমার এই যে ইউজার আইডি, এবং মানে ইউজার আইডি মানে তো ইমেলটাই, আর পাসওয়ার্ডটা দিয়ে IM হিউম্যানে ক্লিক করে সাইন ইন করে নিচ্ছি। সাইন ইন অলরেডি আমরা হয়ে গেছি। এখন দেখুন এখানে বলা আছে টোটাল আপনি হচ্ছে
কয়টা করতে পারবেন না এখানে বলা নাই, 6টা করতে পারবেন। পাসপোর্ট একটা ইমেল অ্যাড্রেস দিয়ে 6টা পাসপোর্ট করা যায়, এটা আমরা হয়তো নেক্সটে কোথাও দেখবো অথবা দেখে আসছি, আমি খেয়াল করি না, এটা নিয়ে টেনশনের কিছু নেই। আপনি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে 6টা পাসপোর্ট, 6 জনের পাসপোর্ট করতে পারবেন। সো আমরা হচ্ছে অ্যাপ্লাই ফর নিউ ই পাসপোর্টে যাচ্ছি। এই যে দেখুন আপনি ফার্স্টেই হচ্ছে অপশন, আপনি কি পাসপোর্ট করবেন, অর্ডিনারি নাকি অফিসিয়াল। আপনি যদি সরকারি চাকরি করেন আপনাকে অফিসিয়াল পাসপোর্ট করতে হবে, আর আপনি যদি বেসরকারি আমার মতো আমজনতা হন তাহলে অর্ডিনারি পাসপোর্ট। সো অর্ডিনারি সিলেক্ট করে সেভ অ্যান্ড কন্টিনিউতে যাচ্ছি। এখন হচ্ছে একটা কথা, আপনি কি নিজের জন্যই পাসপোর্ট করতেছেন নাকি অন্য কারো, ফ্যামিলির অন্য কারো, সেক্ষেত্রে এটাতে টিক দিবেন না। আর এটাতে টিক দিলে আপনার নাম অটোমেটিক ফিল আপ হয়ে যাবে, কারণ আপনি তো আপনার এনআইডি অনুযায়ী অলরেডি নামটা লিখে রাখছেন। ও ভালো কথা, নাম কিন্তু অবশ্যই এনআইডির সাথে মিল থাকতে হবে। যদি আপনার বয়স 20-এর উপরে হয়ে যায় আর আপনার বয়স যদি 20-এর নিচে হয় তাহলে আপনি জন্ম নিবন্ধন সার্টিফিকেটের সাথে মিল দেখে করতে হবে। 18 থেকে 20-এর মধ্যে হলে আপনি জন্ম নিবন্ধন বা এনআইডি একটা অপশন, দুইটা অপশনে থাকে, যে কোনো একটা দিবেন। 18-এর নিচে হলে এনআইডি থাকে না, সো জন্ম নিবন্ধন সার্টিফিকেট অনুযায়ী। আর 20-এর উপর হলে মাস্ট 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 এনআইডি লাগবেই, এবং এনআইডির মতো করেই লিখতে হবে। গরমিল হলেই আটকায় দিবে, পাসপোর্ট করতে পারবেন না। যাই হোক, আমি অ্যাপ্লাই ফর মাইসেলফ দেওয়াতে অটোমেটিক্যালি ফিল আপ হয়ে গেছে। আপনার যদি আপনার ফ্যামিলির অন্য কারোটা করতে চান তাহলে অ্যাপ্লাই ফর মাইসেলফ দিবেন না, সেক্ষেত্রে আগের মতো করে নামগুলো ফিল আপ করে নিলেই ফিল আপ হয়ে যাবে। জেন্ডার সিলেক্ট করবেন, তারপরে আপনার প্রফেশনের কথা আছে। যদি প্রাইভেট সার্ভিস দেন তাহলে কিন্তু আপনি যে চাকরি করেন এটা একটা ডকুমেন্ট লাগবে, আপনি এনওসি দিতে পারেন, আপনি আপনার আইডি কার্ড দিতে পারেন। তারপরে হচ্ছে অনেকে বলে যে বাচ্চাদের পাসপোর্টের ক্ষেত্রে কী দিব। বাচ্চাদের পাসপোর্টের ক্ষেত্রে যদি আপনি ডিপ্লোমেট না হন তাহলে হচ্ছে ডিপেন্ডেন্ট অফ নন ডিপ্লোমেট অপশন আছে, যে ডিপেন্ডেন্ট অফ নন ডিপ্লোমেট। আর ডিপেন্ডেন্ট অন ডিপ্লোমেট হচ্ছে যারা ডিপ্লোমেট। এখন আপনি ডিপ্লোমেট কি ডিপ্লোমেট না সেটা কীভাবে বুঝবেন? আপনি যদি না বুঝেন তাহলে আপনি ডিপ্লোমেট না, সহজ কথা, এত কঠিন জিনিস ভাবার কিছু নাই। ওকে, সহজ কথায় আপনি হচ্ছে যেই প্রফেশনে আছেন সেই প্রফেশনটা সিলেক্ট করবেন। আপনি যদি বিজনেস করেন, বিজনেস দিবেন, সেক্ষেত্রে আপনার ট্রেড লাইসেন্স নিয়ে যাবেন প্রমাণস্বরূপ। আপনি কিছুই করেন আপনি লেবার দিয়ে দেন, কোনো সমস্যা নেই। আপনি স্টুডেন্ট হলে স্টুডেন্ট আইডি কার্ড লাগবে। আর বললামই তো, প্রাইভেট সার্ভিস হলে প্রাইভেট সার্ভিসের যে ডকুমেন্ট লাগবে, লাইক আপনার আইডি কার্ড বা আপনার হচ্ছে এনওসি নিতে পারেন। এছাড়া আপনি যদি অন্য কোনো প্রফেশন দিতে চান সেটার সাপেক্ষে ডকুমেন্ট নিয়ে যাবেন, আদারওয়াইজ বিপদে পড়বেন। ওকে, আমি যেহেতু প্রাইভেট সার্ভিস করি আমি প্রাইভেট সার্ভিস দিয়ে দিলাম। সিলেক্ট রিলিজিয়ন, আমি ইসলামিক, মানে মুসলিম, সো ইসলাম দিয়ে দিলাম। নাম্বার তো অটোমেটিক চলে আসছে, এর আগে আমরা দিয়ে আসছি। সো সিলেক্ট ডিস্ট্রিক্ট অফ বার্থ, কুমিল্লা। ওকে, সিলেক্ট ডেট অফ বার্থ, এটা জাস্ট আমি একটা এমনি দিয়ে দিব, তাও একটু ব্যাক ডেটে দিই। ওকে, সেটা দিয়ে দিলাম। মানে এনআইডি অনুযায়ী আপনার তো বার্থডে অবশ্যই দিতে হবে, কারণ এনআইডির সাথে যেটা বললাম সব কিছু মিল থাকতে হবে, নাম, বাবার নাম, মায়ের নাম, ইভেন আপনার ডেট অফ বার্থ সব মিল থাকতে হবে। সিলেক্ট টাইপ অফ সিটিজেনশিপ, আপনার জন্মসূত্র যদি বাঙালি হয়ে থাকেন তাহলে বাই বার্থ, তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউ। আমরা এখন অ্যাড্রেস ফিল আপ করতেছি, পার্মানেন্ট অ্যাড্রেস। পার্মানেন্ট অ্যাড্রেসটা আপনার কিন্তু এনআইডিতে আছে, সো এটাও চেষ্টা করবেন এনআইডির সাথে মিল রেখে দেওয়ার। ওকে, কুমিল্লা, সিটি হচ্ছে গৌরীপুর, রোড ব্লক সেক্টর অপশনাল, সো আমি দিচ্ছি না। সিলেক্ট পোস্ট অফিস, গৌরীপুর, তাহলে আমি ভিলেজটা বুলিরপাড় দিয়ে দিই। পুলিশ স্টেশন দাউদকান্দি, আপনার ওয়াইজ আপনি আপনার অ্যাড্রেসটা দিয়ে দেবেন, দ্যাটস ইট, ইজি জিনিস। প্রেজেন্ট অ্যাড্রেস আপনি যেখানে আসেন সেটা দিবেন, সেটার সাপেক্ষে আপনার কারেন্ট বিলের কপি লাগবে, মানে ইউটিলিটিস বিলের কপি লাগবে প্রমাণের জন্য যে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস কি। আমি সেমই রাখতেছি, ক্লিক করলাম, অটোমেটিক ফিল আপ আর ফিল আপ করা লাগবে না। ওকে, কুমিল্লা সিলেক্ট অলরেডি আছে, সেভ অ্যান্ড কন্টিনিউতে যাচ্ছে। এবার হচ্ছে আইডি কার্ড, এনআইডি কার্ডটা লাগবে, এনআইডি কার্ডের নাম্বারটা এখানে দিতে হবে। সো আমি আমার এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিচ্ছি, বাট একটু ব্লার করে রাখবে এই ইনফরমেশনগুলো। দেখুন, আমি এনআইডি কার্ডের নাম্বারটা দেওয়ার পরে জাস্ট অটোমেটিক্যালি ওরা স্ক্যান করে ওরা বলে, মানে লেখা চলে আসছে ডাটা ফাউন্ড ইন এনআইডি সিস্টেম, মানে আপনার এনআইডি কার্ড যে পারফেক্ট, মানে ঠিক আছে, ওদের সার্ভারে আছে, সেটা কিন্তু একটা প্রমাণ এখানে হয়ে গেল। তারপরে আমরা একটু নিচে যাব, এখানে একটা জিনিস আরেকটা দেখা যায়, আপনার কি প্রিভিয়াস কোনো পাসপোর্ট আছে নাকি নাই। যদি না থাকে তাহলে তো নো, অথবা হাতে লেখা পাসপোর্ট যদি থাকে, এমআরপিও না, হাতে লেখা পাসপোর্ট, তাহলে এটা দিবেন। আপনার যদি প্রিভিয়াসলি ই পাসপোর্ট থাকে তাহলে এটা দিবেন, আপনার যদি প্রিভিয়াসলি এমআরপি থাকে তাহলে এটা দিবেন। সো আমার ই পাসপোর্ট আছে, সো আমি এটা দিচ্ছি। ওকে, আমরা একটু নিচে যাব, এখানে হচ্ছে আপনি মানে সিলেক্ট রিইস্যু রিজন। আপনার যদি পাসপোর্ট না থেকে থাকতো তাহলে কিন্তু এটা লাগতো না, সেক্ষেত্রে আমি যদি দেই আমার নাই, তাহলে দেখুন আমার কিন্তু এখানে ইনফরমেশনগুলো আমি একটু ব্লার করে রাখছি। আমার হচ্ছে আমার এনআইডির ইনফরমেশন, আমি যেটা দিছি মিল আছে কিনা সব কিছু কিন্তু দেখা যাচ্ছে। সো
মিল আছে কিনা আপনি কিন্তু এখান থেকে চেক করতে পারবেন এবং অবশ্যই মিলিয়ে দিবেন। আমি যেহেতু এটা অ্যাপ্লাই অরিজিনালি করতেছি না, আমি আর ওটা কিছু করতেছি না, বাট মিলিয়ে দিতে হবে, আদারওয়াইজ বিপদে পড়বেন। তো আমি নিচে চলে যাচ্ছি, এখানে সব কিছু মিল থাকবে, হ্যাঁ, এটা হচ্ছে কথা। আর আপনার যদি রিনিউ হয় তাহলে এই ইনফরমেশন লাগবে না, আপনি এখানে ক্লিক করে দেখবেন কেন রিনিউ করতেছেন, সেক্ষেত্রে এখানে দিয়ে দিবেন আপনি এক্সপায়ার্ড হয়ে গেছে নাকি হারিয়ে ফেলছেন না ডাটা চেঞ্জ মানে সংশোধন করবেন, এগুলো আপনি আপনার ওয়াইজ সিলেক্ট করে দিবেন। রিনিউ হলে তো এক্সপায়ার্ড হতে পারে অথবা হারিয়ে যেতে পারে অথবা সংশোধন থাকলে এটা দিয়ে দিবেন। সেক্ষেত্রে এটার ক্ষেত্রেও সেম, মানে আপনার এমআরপি থাকলেও সেম, আপনার ই পাসপোর্ট থাকলেও সেম, আর পাসপোর্ট না থাকলে তো এখানে সব ইনফরমেশন চলে আসবে। তারপরে হচ্ছে ডু ইউ হ্যাভ পাসপোর্ট অফ আদার কান্ট্রি, আপনার কি অন্য দেশের পাসপোর্ট আছে, তাহলে হচ্ছে আপনি থাকলে ইয়েস দিবেন আর না থাকলে নো দিবেন। ওকে, তারপরে সেভ এন্ড কন্টিনিউতে যাবেন। তারপরে হচ্ছে এখানে প্যারেন্টাল ইনফরমেশন, আপনার পিতামাতার ইনফরমেশন লাগবে। পিতামাতার ইনফরমেশনে অবশ্যই আপনি আপনার এনআইডি কার্ডে কীভাবে লিখে আছে অথবা আপনার এসএসসি সার্টিফিকেটে কীভাবে লিখে আছে, বাবার নাম মায়ের নাম সেটা লিখবেন, কারণ আপনার এনআইডি কার্ডে বাংলায় লেখা বাট আপনার এসএসসি সার্টিফিকেটে ইংলিশে লেখা, এবং অবশ্যই তখন এসএসসি সার্টিফিকেটের ফটোকপিটার সাথে জমা দিবেন। আর নিজের এনআইডি কার্ড থাকলে বাবা মার এনআইডি কার্ডটা অপশনাল, সেক্ষেত্রে সেটা না দিলেও হবে, কোনো সমস্যা নাই। ইভেন নাম্বারটা দেওয়া অপশনাল, আমি মনে করি দেওয়ার প্রয়োজন নাই। দিলেই বিপদ, কারণ আমাদের নিজের এনআইডি কার্ডে বাবার নাম থাকে একরকম, বাবার এনআইডি কার্ডে একটা মোহাম্মদের একটা বেজাল মানে একটু ঝামেলা থাকে, মানে মিলে না, এই কারণে না দেওয়াটাই বেটার। মানে নাম লিখবেন আপনার বাবার নামটা যেভাবে আপনার এনআইডি কার্ডে আছে, ইভেন সেটা তো বাংলায় থাকবে কিন্তু আপনার এসএসসি সার্টিফিকেটে তো ইংলিশে আছে, সেটা এখানে লিখবেন। হ্যাঁ, আমি লিখে দিচ্ছি। তারপরে তার প্রফেশন আপনি লিখবেন এখানে, তারপরে তার ন্যাশনালিটি বাংলাদেশি, তারপরে তার এনআইডি কার্ডের নাম্বারটা অপশনাল, আমি আগে বললাম, সো আমি দিচ্ছি না। সেম মাদার, কারো মানে পিতা মাতা যদি আননোন থাকে তাহলে তো আননোনের বক্স আছে উপরে, সো এটা সিলেক্ট করে দিতে পারেন। আর তার না হলে মায়ের নাম লিখবেন, আমি মাদার নাম আম্মু লিখে দিচ্ছি। প্রফেশন হাউস ওয়াইফ, ন্যাশনালিটি বাংলাদেশি, আইডি নাম্বারটা অপশনাল, আমি দিচ্ছি না। লিগাল গার্ডিয়ান লাগবে না, নট অ্যাপ্লিকেবল, যেহেতু আমি বাবা মার ইনফরমেশন দিচ্ছি, যদি বাবা মার ইনফরমেশন না দেওয়া হয় তাহলে লিগাল গার্ডিয়ান লাগবে। সেভ এন্ড কন্টিনিউতে যাচ্ছে। এবার হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস, আপনি কি ম্যারিড নাকি আনম্যারিড। ম্যারিড হলে ম্যারিড দিবেন, সেক্ষেত্রে স্পাউসের ইনফরমেশন লাগবে, বাট অবশ্যই কাবিননামার কপি অথবা ম্যারেজ সার্টিফিকেটের কপি লাগবে, আদারওয়াইজ পাসপোর্ট অফিসে বিপদে পড়বেন। সো যদিও আমি ম্যারিড, বাট এখানে সিঙ্গেল দিচ্ছি, বেশি কিছু ফিল আপ করতে যাচ্ছি না, সো সেভ এন্ড কন্টিনিউতে যাচ্ছি। ইমার্জেন্সি কন্ট্যাক্ট, আপনি কাকে ইমার্জেন্সি কন্ট্যাক্ট একেবারে দেখাবেন, আপনি এখানে অনেক অপশন আছে, আপনার ওয়াইজ আপনি দেখাবেন। আমি ফাদারটা দেখিয়ে দিলাম, অটোমেটিক দেখুন নাম চলে আসছে, ডিস্ট্রিক্ট ফিল আপ করবেন, তারপরে ভিলেজ, তারপরে পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ইমেল অ্যাড্রেস দিলাম না, অপশনাল জিনিস আমি মানে ইগনোর করে গেলাম, একটা ডেমো নাম্বার দিয়ে দিলাম। ওকে, তো আমরা চলে আসছি কত পেজের পাসপোর্ট করবো সেই অপশানটাতে। লাইক আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রাইসটাও দেখা যাচ্ছে যে আপনি যদি 48 পেজের পাসপোর্ট নেন 10 বছরের জন্য, তাহলে 5,750 টাকা আপনাকে পে করতে হবে, এবং আমি মনে করি এটাই সবচেয়ে বেস্ট প্যাকেজ। কারণ আপনি যদি বেশি ঘোরাঘুরি না করেন দেশের বাইরে, আপনার তো বেশি পেজ লাগবে না, সেক্ষেত্রে 48 পেজ মোর দেন এনাফ। এবং মেয়াদটা বেশি নেবেন, কারণ মেয়াদ শেষ হয়ে যাবে, আপনার ওই পেজ পড়ে থাকবে। আর আপনি যদি কম মেয়াদে নিতে চান তাহলে 5 বছরে নিতে পারেন, সেক্ষেত্রে 4,025 টাকা পড়বে। আর আপনি যদি 64 পেজ খুব বেশি ঘোরাঘুরি করেন দেশের বাইরে, তাহলে তো পেজ বেশি লাগবে, সেক্ষেত্রে 64 পেজের 10 বছরেরটা আপনি নিতে পারেন 8,050 টাকা, আর 5 বছরের জন্য নিলে 6,325 টাকা। সো ধরেন আমি 48 পেজ 10 বছর যেটা বললাম বেস্ট আমার মনে হয়, সেটাই আমি নিয়েছিলাম। সো সেটাই আমি সিলেক্ট করে সেভ এন্ড কন্টিনিউসে দিচ্ছি। এবার হচ্ছে আপনি কোন ডেলিভারি নেবেন, রেগুলার ডেলিভারি, এক্সপ্রেস নাকি সুপার এক্সপ্রেস। রেগুলার নিলে 15টা ওয়ার্কিং ডেজ লাগে, আর সাধারণত 22 দিন লাগে, বাট এখানে ওয়ার্কিং ডেজের কাউন্ট করছে, সো সাপ্তাহিক ছুটি এখানে হিসাবে আসে নাই, 15 দিন বলছে। এক্সপ্রেস ডেলিভারি নিলে 7 দিন, মানে 7টা ওয়ার্কিং ডেজ, আর আপনি যদি সুপার এক্সপ্রেস নেন তাহলে 2টা ওয়ার্কিং ডেজ লাগবে। তারপরে হচ্ছে এখানে আরও কিছু কথা বলা আছে, শিডিউল। এখন ডিপেন্ড করে আপনি কোন পাসপোর্ট অফিসে অ্যাপ্লাই করতেছেন। সকল পাসপোর্ট অফিসে কিন্তু শিডিউল লাগে না, হ্যাঁ, অনেক পাসপোর্ট অফিসে লাগে, ঢাকাতে হলে লাগে, কুমিল্লা তো এখন লাগে, এক সময় লাগতো না। সেক্ষেত্রে শিডিউল নিতে হবে। লাইক ধরুন আমি এই দিনে যাব, লাইক এই দিনে যাব, সেক্ষেত্রে ডেট সিলেক্ট করলাম, তারপর টাইম সিলেক্ট করলাম। আপনি যেই সময়ে সিলেক্ট করেন না কেন, আপনাকে একদম ভোরবেলায় যেতে হবে, এটা ধরে নিন, নাহলে বিশাল একটা লম্বা সিরিয়ালে পড়তে হবে। তারপরে হচ্ছে আপনি এখানে সেভ অ্যান্ড কন্টিনিউসে যাবেন।
এখানে আপনি সকল ইনফরমেশন যা যা ফিল আপ করছেন সব কিছু এখানে দেখতে পাবেন। আপনি একটু রাফলি সুন্দরভাবে দেখে নেবেন, কারণ এখানে ভুল হলে আপনি ব্যাকে যে এডিট, এই যে উপরে এডিট অপশন আছে, আপনি এডিট করতে পারবেন। আর উপরে একটা টাইম আছে, দেখুন কত টাইমের মধ্যে আপনার অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। এই সময়ের মধ্যে, এই সময় পের হয়ে গেলে কিন্তু আবার সাবমিট করতে পারবেন না। সো একটু খেয়াল করে আর সব চেক টেক করে আপনি হচ্ছে নিচে এই বক্সটাতে ক্লিক করে কনফার্ম এন্ড প্রসিড টু পেমেন্টে যাবেন। তারপরে কনফার্ম প্রসিড পেমেন্ট, এখানে আসার পরে আপনাকে ওয়েটিং ফর পেমেন্ট অপশনটা দেখাবে। দুইটা পেমেন্ট অপশন অ্যাভেলেবেল আছে এই পাসপোর্টের জন্য। এখানে দেখুন, এখানে একটা কথা বলা আছে যে ক্যান্সেলেশন অফ অনলাইন পেইড অ্যাপ্লিকেশন উইল লস্ট পেমেন্ট অ্যান্ড ইজ নট রিফান্ডেবল। আপনি যদি এখানে যেটা বললাম অনলাইন অফলাইন দুটো অপশনে পেমেন্ট করতে পারেন। আপনি যদি অনলাইনে পেমেন্ট করেন, কোনো কারণে যদি আপনার অ্যাপ্লিকেশনে ভুল ধরা পড়ে এবং সেটা ক্যান্সেল করার প্রয়োজন পড়ে, আপনার পেমেন্টটা শেষ। দ্যাটস আমি সবসময় সাজেস্ট করি অফলাইন পেমেন্ট করবেন। অফলাইন পেমেন্ট কীভাবে, এই চালানের মাধ্যমে করা যায়, আর অনলাইন হচ্ছে এক পেয়ের মাধ্যমে করতে হয়। দুইটা নিয়ে আমার আলাদা ভিডিও আছে, এই ভিডিও ডেসক্রিপশন আপনি পেয়ে যাবেন। আপনি দেখে নেবেন কীভাবে এই চালানের মাধ্যমে পেমেন্ট করতে হয়। সেটাও আপনি অনলাইনে ঘরে বসেই করতে পারবেন, আপনাকে ব্যাংকে যেতে হবে এমন না, কিন্তু সেটা অফলাইন পেমেন্ট হিসাবে কাউন্ট হয় এবং এই পেমেন্টটা কোনো সমস্যা নয়। আপনার যদি পাসপোর্টে কোথাও মানে এই ফর্মে কোথাও ভুল ধরা পড়ে, এই ফর্মটা ক্যান্সেল করারও প্রয়োজন পড়ে, আপনার টাকা লস হবে না। এই যে টাকাটা জমা দিচ্ছেন এই চালানের মাধ্যমে, সেটা আপনার এনআইডির এগেনস্টেই জমা হয়েছে পাসপোর্টের জন্য, এবং সেটা আপনি নেক্সটে যে অ্যাপ্লাই করবেন আবার সেটার সাথেও এই চালানের কপিটা আপনি জমা দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং কীভাবে অ্যাপ্লাই করবেন, মানে এই চালানের মাধ্যমে পেমেন্ট করবেন, সেটা নিয়ে আমার ভিডিও আছে, বললাম এই ভিডিও ডিসক্রিপশনে থাকবে, ভিডিওটা চাইলে দেখতে পারেন। সো অফলাইন পেমেন্ট সিলেক্ট করে আমি হচ্ছে করে ফেলি, কন্টিনিউ করে দিচ্ছি। এই যে দেখুন স্ট্যাটাস এখন সাবমিটেড হয়ে গেছে, আমাদের অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে গেছে। সাবমিট হওয়ার পরে আমাদের একটা শিডিউল দেখাচ্ছে কত তারিখে আমাদের 5ই জানুয়ারি সকাল 10টায় আমাদের শিডিউল নেওয়া হয়েছে, এবং এখানে সুন্দরভাবে বলা আছে রিশিডিউল করা যাবে না, রিশিডিউলিং অপশন ডিসেবল। সো আপনাকে শিডিউল ডেটেই যেতে হবে। ওকে, এখান থেকে আপনি কয়েকটা জিনিস প্রিন্ট করে নেবেন। এই যে সামারি কপিটা দেখতে পাচ্ছেন, এই সামারি কপিটা প্রিন্ট করবেন, ডাউনলোড করবেন। ফুল অ্যাপ্লিকেশন ফর্মটা আমরা যে এতক্ষণ ফিল আপ করলাম, এই টোটাল অ্যাপ্লিকেশন ফর্মটা 3 পাতায় আপনি প্রিন্ট করে নেবেন। অ্যাপিটুপিট করার প্রয়োজন নাই, এগুলো লাগে না। আপনি যে কোনো 3টা পেজে প্রিন্ট আউট করে নেবেন। আর প্রিন্ট সামারি হচ্ছে এটা, আপনি এটাকেও প্রিন্ট আউট করে নেবেন। আমি তো করবো না, কারণ আমার প্রয়োজন নাই, যেহেতু এটা একটা ডেমো। সো আপনি প্রিন্ট আউট করে নেবেন। তারপরে কী কী পেপারস লাগে সেটা আমি একটু বলে দিচ্ছি। এই যে দেখুন এখানেই কিন্তু আছে, হ্যাঁ, ওনাদের এইখানেই সব কিছু বলা আছে। যেমন প্রিন্টেড অ্যাপ্লিকেশন সামারি, আপনি একটু আগে আমি বললাম সামারিটা প্রিন্ট করবেন। আইডেন্টিটি ডকুমেন্টস, এনআইডি হলে এনআইডি, আর আপনার বয়স যদি 20-এর নিচে হয় সেক্ষেত্রে জন্ম নিবন্ধন সার্টিফিকেট দিয়েও হবে বললাম, সেক্ষেত্রে জন্ম নিবন্ধন সার্টিফিকেট। আর জন্ম নিবন্ধন সার্টিফিকেট দিয়ে যদি আপনি পাসপোর্ট করেন, বাবা অথবা মা যে কোনো একজনের এনআইডি কার্ড বাধ্যতামূলক অবশ্যই দিতে হবে, নাম্বারও দিতে হবে, কার্ডও দিতে হবে। আর এনআইডি দিয়ে করলে বাবা মাটা অপশনাল, না দিলেও হবে, এবং না দেওয়াটাই বেটার। পেমেন্ট স্লিপ, ওই যে এই চালান বললাম, এই চালানের যে চালানের কপিটা আপনার লাগবে। অনলাইনে হলে এই চালান আর এই চালান এগুলো অফলাইন পেমেন্ট, অনলাইনে এটা লাগে না, তারপর আপনি নিতে পারেন, নিয়ে যাওয়া ভালো। এক পেয়ার কপিটা। প্রিভিয়াস পাসপোর্ট যদি থাকে অবশ্যই সেটা ডাটা পেজের ফটোকপিটা লাগবে, পাসপোর্টটাও লাগবে, মেইন কপিটাও লাগবে। এনআইডিগুলোর কিন্তু মেইন কপি নিয়ে যাবেন। আর আপনি যদি গভর্নমেন্ট সার্ভিস করেন, আপনি সেক্ষেত্রে তো গভর্নমেন্ট অর্ডার লাগবে, এনওসি লাগবে মাস্ট। আর আপনি প্রাইভেট সার্ভিস করলে প্রাইভেট সার্ভিস যে করেন তার সাপেক্ষে আপনার ডকুমেন্ট লাগবে, অথবা এনওসি দিতে পারেন। এডিশনাল ডকুমেন্ট ডিপেন্ডিং অন অ্যাপ্লিকেশন, লাইক আপনার যদি মানে বৈবাহিক অবস্থা ম্যারিড দেখেন, তাহলে আপনার অবশ্যই ম্যারেজ সার্টিফিকেটটা লাগবে। তারপরে হচ্ছে আপনার বর্তমান ঠিকানা প্রমাণের জন্য আপনার হচ্ছে ইউটিলিটি বিলের কপি লাগবে, সেটা বিদ্যুৎ বিল, গ্যাস বিল, কারেন্ট বিল, যে কোনো বিল হইতে পারে। আরেকটা জিনিস যেটা হচ্ছে আপনি নাগরিক সনদপত্র অথবা চেয়ারম্যান সার্টিফিকেট লাগবে। সো এগুলো নিয়ে নেবেন। আর কি বলছে, অ্যাপ্লিকেশন সাবমিটিং অ্যাপ্লিকেন্ট সাবমিটিং অ্যাপ্লিকেশন থ্রু ফরেন মিশন আর অ্যাডভাইস টু কনসাল্ট দ্য, এটা হচ্ছে দেশের বাইরে যারা করে তাদের জন্য, এটা আপাতত স্কিপ করলাম। প্রিন্টেড অ্যাপ্লিকেশন ফর্মটার কথা বলছে, ওই যে 3 পেজের যেটা বললাম সেটা বলছে লাস্টে। সো এই হচ্ছে ডকুমেন্ট, এখানে সব কিছু বলাই আছে ক্লিয়ার, এগুলো নিয়ে যাবেন। চেষ্টা করবেন যত ডকুমেন্ট আছে, যেমন আমি ভিডিওর মাঝখানে কিন্তু কিছু কিছু ডকুমেন্টের কথা বলছি, লাইক এসএসসি সার্টিফিকেটের কথা বলছি, নিয়ে যাবেন। কারণ কখন কোনটা চায় বসে ঠিক নেই, আপনাকে বিপদে ফেলার জন্য, যেহেতু আপনি কোনো দালালের মাধ্যমে যান নাই, ওখানে কোনো রেফারেন্স নাম্বার নাই, হ্যাঁ। সো আপনাকে বিপদে ফেলতে চাইতে পারে যদি পাসপোর্ট অফিসার, সেই অফিসারটা একটু উল্টাপাল্টা হয়, যাই হোক ওদিকে না যাই, আর না হলে নিয়ে নেবে, কোনো ইস্যু নাই। তো আরেকটা কথা বলে দিই, যদি কেউ
নতুন বা রিনিউ না করে আপনি যদি সংশোধন করতেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটা সংশোধনী ফর্ম ফিল আপ করতে হবে। সেটা কিন্তু ম্যান্ডেটরি। সংশোধনী ফর্মটা আপনি অনলাইনে পেয়ে যাবেন। লাইক আমি যদি গুগলে যাই, ই পাসপোর্ট সংশোধন ফর্ম লিখি, জাস্ট সার্চ করলাম, দেখি কি আসে। আশা করি চলে আসবে। এই যে দেখুন, সংশোধনী একটা ফর্ম চলে আসছে। এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। এখানে পাসপোর্টের বর্তমান প্রদর্শিত তথ্য এবং পরিবর্তিত তথ্যটা থাকবে, এবং আপনার পাসপোর্টের বিভিন্ন ইনফরমেশন, আপনার নাম, বাংলা ইংলিশে, আপনি সাধারণ পাসপোর্ট নাকি কি ডেলিভারি নিচ্ছেন, মানে এই ফর্মটা আপনাকে ফিল আপ করে দিতে হবে যদি আপনি সংশোধন করেন। আর পাসপোর্ট সংশোধনের জন্য কিন্তু এক্সট্রা একটা টাকাও লাগে না। আপনার নতুন পাসপোর্টে যত টাকা লাগে, পাসপোর্টটা রিনিউ করতেও তত টাকা লাগে, সংশোধন করতেও ঠিক তত টাকাই লাগে, একটা এক্সট্রা টাকা লাগে না। তো আশা করি বুঝতে পারছেন কীভাবে আপনি একটা নতুন পাসপোর্ট করবেন, অথবা আপনার পাসপোর্টটা সংশোধন করবেন, অথবা আপনার পাসপোর্টটা নবায়ন বা রিনিউ করবেন। তো যদি ভিডিওটা না টেনে দেখে থাকেন, অবশ্যই আপনি একদম নির্ভুলভাবে অনলাইনে ফর্মটা ফিল আপ করে, আর বাকি ডকুমেন্ট যেগুলোর কথা বললাম, প্রত্যেকটা ডকুমেন্ট নিয়ে যদি পাসপোর্ট অফিসে যান, আশা করি একটা এক্সট্রা টাকা দিতে হবে না, কোনো দালাল ধরতে হবে না, নিশ্চিন্তে আপনার পাসপোর্ট আপনি পেয়ে যাবেন। আর যদি টানাটানি করেন, তাহলে তো আপনি ভালো বুঝেন, কোথাও না কোথাও ভুল হইলে খবর আছে, আর কিছু বললাম না। তো ভিডিওটা যদি ভালো লাগে, যদি ইনফরমেটিভ মনে হয়, যদি মনে হয় সব কিছু এখানে আছে, তাহলে ভিডিওতে একটা লাইক করার রিকোয়েস্ট থাকলো। চ্যানেলটাতে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকলো। পারলে ভিডিওটা শেয়ার করতে পারেন ফেসবুকে আপনার ফ্রেন্ডদের সাথে, তাহলে কেউ না কেউ উপকৃত হয়ে যেতে পারে। আর সর্বোপরি চ্যানেলটার সাথেই থাকবেন, যেটা বললাম, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।